কাছে দূরে বিশ্বজুড়ে আপনারা যারা দৃষ্টি রেখেছেন আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে আমন্ত্রণ সবাইকে চোখ ও দৃষ্টির সমস্যা ও সম্ভাব্য পরামর্শ নিয়ে আরটিভির সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখের নানাবিধ সমস্যার মধ্যে প্রদাহজনিত সমস্যা একটি অন্যতম জটিল সমস্যা। সেটি আসলে চোখের অন্যান্য বেশ কিছু সমস্যার উপসর্গ হিসেবে দেখা দিয়ে থাকে। চোখের প্রদাহজনিত এমনই একটি চোখের জটিল রোগের নাম হচ্ছে ইউভিআইটিস। নিরাময়হীন ইউভিআইটিস থেকে নানা কারণে এক সময় আমাদের চোখ স্থায়ীভাবে দৃষ্টিহীন হয়ে যেতে পারে। তাই খুব প্রাসঙ্গিকভাবেই আজকে আমরা আলোচনা করব এই রোগটি সম্পর্কে এবং চোখের ইউভিআইটিস রোগ প্রতিরোধ এবং প্রতিকার নিয়েও আমরা কথা বলবো। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট বিশিষ্ট ইউভিআইটিস ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার শর্মিন সোহেলি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। আমি খুব ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে প্রতি সপ্তাহে আমরা আসলে আলোচনা করে থাকি চোখের বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা, তার প্রতিকার, প্রতিরোধ নিয়ে। আসলে আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে চোখের ইউভিআইটিস রোগ এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে। তো সেই বিষয়ে আসলে আমরা খুব গভীরভাবে বিস্তরভাবে আলোচনা করব, কিন্তু সেটি জানার আগে আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে আসলে চোখের কোন অংশটিকে আমরা ইউভিয়া বলে থাকি? পুরো চোখটাকে যদি আমরা সামনে, পেছনে এবং মধ্যখানে ভাগ করি, তাহলে এই সামনের এবং মাঝখানের অংশ, এই যেটাকে আমরা লাস্টের অংশটা হচ্ছে রেটিনা। এই মাঝখানে এবং লাস্টের অংশের মাঝখানে যে অংশগুলো থাকে এই অংশগুলোকে ইউভিয়াল টিস্যু বলা হয়। তো ইউভিয়াটা হচ্ছে বিস্তার করে এই সামনে পিছনে ঠিক মাঝখানের অংশটাতে। ঠিক মাঝখানের যে অংশটিকে আমরা বলছি সেটাকে আসলে আমরা ইউভিয়া বলছি। তাহলে চোখের ইউভিআইটিস রোগটি কি, অর্থাৎ ইউভিয়া আক্রান্ত হলে কি সেটাকে আমরা ইউভিআইটিস বলছি? যদি একটু বলেন। তো ইউভিয়ায় আক্রান্ত চোখের অন্যান্য রোগের জন্য হতে পারে, বাট সাধারণত ইউভিআইটিস শব্দটা আমরা তখনই ইউজ করি যখন ইউভিয়াল টিস্যুগুলোতে কোনো রকম ইনফ্লামেশন, যেটাকে বাংলায় বলে প্রদাহ, এটা তৈরি হয়। এবং এই প্রদাহটা যখন হয় তখনই আমরা এটাকে ইউভিআইটিস হিসাবে এস্টাবলিশ করতে পারি। আচ্ছা, অর্থাৎ চোখের প্রদাহজনিত যে সমস্যাটি ইউভিয়াতে হচ্ছে সেটাকে আমরা ইউভিআইটিস বলছি। কারেক্ট। আচ্ছা, তো একজন রোগীর আসলে যখন ইউভিআইটিস হচ্ছে তখন কি তার একটি চোখে হচ্ছে নাকি দুটি চোখে হচ্ছে নাকি একটির পর আরেকটি হচ্ছে, এটি যদি একটু বলতেন। সাধারণত রোগীদের যখন প্রথম ইউভিআইটিস রোগটা হয় এবং যখন ফার্স্ট টাইম হয় তখন সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই চোখে একসাথে হতে পারে, এক চোখেও হতে পারে। কিন্তু ইনিশিয়ালি প্রথম দিকে এক চোখেই বেশিরভাগ সময় হয়। দুই চোখটা ইনভলভ হয়ে যায় যখন রোগীর ট্রিটমেন্ট পেতে দেরি হয়, অথবা হয়তোবা রোগী ভুল ট্রিটমেন্ট পেয়ে অনেক দিন ধরে এই রোগে ভুগছে তখন। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রথম থেকেই, বিশেষ করে যদি ইউভিয়া শরীরের কোনো কারণে, শরীরের ভিতরের কোনো অংশের মানে শারীরিক সিস্টেমিক কোনো কন্ডিশনে যদি আপনার চোখের ইনভলভমেন্ট থাকে, সেই ক্ষেত্রে দুই চোখও একসাথে হতে পারে। আপনি খুব সুন্দর করে আসলে বলছিলেন যে ইউভিয়া আসলে ঠিক কোন জায়গাটিকে বলছে চোখের। এই ইউভিআইটিসের কোনো প্রকারভেদ আছে কি? ইউভিআইটিসের প্রকারভেদটা আমি আসলে সাধারণ ভাষায় বলতে গেলে এটা বোঝানো খুব কঠিন হবে। যদি আমাদের মেডিকেল টার্মে বোঝাই, তাহলে আমাদের চোখটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে আমাদের চোখে অ্যাকচুয়ালি 3টা পর্দা আছে ধরে নিলাম। এই 3টি পর্দা আমরা যদি এটাকে পর্দা বলি, সেই পর্দাগুলোর প্রথম পর্দাটা হচ্ছে কর্নিয়া, যেটা আপনার একদমই ট্রান্সপারেন্ট, কিন্তু ইউভিয়াল টিস্যুটা পেছনে থাকার কারণে এটাকে ব্রাউন দেখায়। ওইটা আমরা কালো মণি বলি, কিন্তু দ্যাট ইজ অলসো, আমরা যেটা পিছনে দেখছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউভিয়াল টিস্যুই। এবং ওখানে যেটা থাকে আর মাঝখানে যে পর্দাটা ওটা হচ্ছে লেন্স, এবং লেন্সের পরে যে আমাদের লাস্টের পর্দা সেটা হচ্ছে রেটিনা। তো ইউভিয়ার প্রকারভেদটা আমরা এমন ভাবে করি, যখন সামনের অংশটা শুধুমাত্র, তার মানে কালো মণিটার সামনে যখন কোনো ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, যেটা আমাদের চোখে সাদা অংশ এবং কালো মণিটা সহ, তখন ওটাকে আমরা অ্যান্টিরিয়র ইউভিআইটিস বলি, তার মানে সামনের ইউভিআইটিস। যখন এটা আপনার মাঝখানের যে লেন্স এবং রেটিনার মাঝখানের অংশে হয়, এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট, মানে মধ্যভাগের ইউভিআইটিস। কিন্তু আবার রেটিনার পরে কিছু আমাদের পর্দা আছে, যেটার সাথে আমাদের নার্ভ আছে, ব্লাড ভেসেল আছে, কোরয়েড আছে, এই অংশগুলো যখন ইনভলভ হয় তখন এটাকে আমরা বলি পোস্টেরিয়র ইউভিআইটিস। আমরা ট্রিটমেন্ট দেওয়ার সাথে এবং রোগীকে বোঝানোর ক্ষেত্রে সুবিধার জন্য এইটাকে আমরা এইরকম 3 ভাবে ভাগ করে সাধারণত এক্সপ্লেন করে থাকি। এবং এই 3টি রোগের 3 রকমই ট্রিটমেন্ট। তিন রকম ট্রিটমেন্ট আছে। এটা খুব ইম্পর্টেন্ট জানা, যে একটা করলেই শুধুমাত্র
লাস্টের আপনার যে আরেকটা যে লাস্টের পোস্টেরিয়র ইউভিআইটিস ওইটার কিওর হবে না। সো অ্যান্টেরিয়র ইউভিআইটিস, পোস্টেরিয়র ইউভিআইটিস এবং ইন্টারমিডিয়েট ইউভিআইটিস সাধারণত অনেক সময় আলাদা আলাদা প্রেজেন্ট করে, আবার অনেক সময় একসাথেও প্রেজেন্ট করে। সো যখন একসাথে প্রেজেন্ট করে তখন অনেক সময় কনসেন্ট্রেশনটা শুধু সামনের ইউভিআইটিসকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে পিছনের প্রদাহ ওটা রয়েই যায়, এতে রোগীটা দীর্ঘদিন ভোগে এবং এইসব ক্ষেত্রেই বেশিরভাগ সময় চোখের দৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ইউভিআইটিসকে আসলে খুব সুন্দরভাবে বোঝার জন্য আমাদের কাছে একটি ছবি আছে। হ্যাঁ, এই যেটা আপনাকে আমি বলছিলাম যে চোখের কালো মণির যে এই যে লেন্সের কথাটা আমি বলছি, এই কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে অংশটা, এই অংশটাতে যখন আমাদের প্রদাহটা হয় তখন এটাকে বলে অ্যান্টেরিয়র ইউভিআইটিস। লেন্স এবং এই যে সাদা অংশ যে রশ্মিটা দেখা যাচ্ছে, এই লাল লাল ব্লাড ভেসেলগুলো, এর মাঝখানেও একটা অংশ থাকে, এই অংশটাকে বলে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস। এবং এই লাল অংশ যেটা পিছনে রেটিনা, ওই রেটিনার পেছনের অংশ যখন ইনভলভ হয় রেটিনা সহ, সেটাকেই আমরা বলি পোস্টেরিয়র ইউভিআইটিস। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি আসলে বলছিলেন ইউভিআইটিস এর প্রকারভেদ সম্পর্কে। এবং আসলে আমাদের দেশে সাধারণত কি কি কারণে আসলে এই ইউভিআইটিস রোগটি হয়ে থাকে যদি একটু বলতেন। এখন বর্তমানে আমরা সবচেয়ে বেশি ফেস করছি সেটা হচ্ছে কোভিড রিলেটেড ইউভিআইটিস। কোভিডও যে ইউভিআইটিস করতে পারে এটা আমাদের জন্য এটা নতুন, এবং মেইনলি আমরা যারা ভ্যাকসিন নেয়, বিশেষ করে বুস্টার ভ্যাকসিন, তাদেরকে দেখা যায় যে ইউভিআইটিস রোগটাতে বেশি ভোগে। এটা ইমিউন মিডিয়েটেড বলতে পারি, এটা আমরা ইমিউন মিডিয়েট বলতে পারি, বিকজ ডেফিনেটলি ভ্যাকসিনের পরে এটা হচ্ছে, এবং এগুলো বেশিরভাগ লাইভ ভ্যাকসিন সেহেতু এটার জন্য এই জিনিসটা দেখা যাচ্ছে। আরেকটা, এই কোভিডের আগের এরাতে আমাদের যে কারণে ইউভিআইটিসটা খুব কমনলি হতো সেটা ছিল যক্ষা। এই 2022 সালেও অনেক কমন এবং অনেক মানুষের হয়, এবং মেইনলি চোখের ক্ষেত্রে যখন যক্ষাটা হয়, ইউভিআইটিসটা হয়, তখন আমাদের মেইন যে চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে অনেক সময় যে আমাদের একটা প্রচলিত ধারণা যে যক্ষা হলে মানুষের ওজন কমবে, জ্বর আসবে, সেগুলো সাধারণত চোখের যখন যক্ষা হয় সেগুলো হয় না, মানুষের শুধু দৃষ্টিটাই কমে। এবং আসলে বোঝাটা খুবই কঠিন, এবং এইটার জন্য কিন্তু এটা এত বেশি কমন যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং এটা সব ধরনের ইউভিআইটিসই করে, অ্যান্টেরিয়র ইউভিআইটিস করে, ইন্টারমিডিয়েট করে, পোস্টেরিয়র করে, কোনোটাই বাদ রাখে না। এমনকি এটা এমন কমন, আমরা অনেক সময় যদি কোনো কিছুর কারণ খুঁজে না পাই আমরা ধরেই নিই এটা যক্ষা, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য। হ্যাঁ, এছাড়া বয়স্ক এবং বাচ্চাদের, ছোট বাচ্চাদের থেকে শুরু করে অনেক বয়স্ক রোগীদের, যে কোনো পর্যায়ের যে কোনো বয়সের রোগীদের ইউভিআইটিস হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এটা অটো ইমিউনি হয়, জয়েন্ট পেইন থাকে, এগুলো রিলেটেড ইউভিআইটিসই হয়। মধ্যবয়স্ক তাদের ইনফেকশিয়াস ইউভিআইটিস এবং অটো ইমিউন ইউভিআইটিসটাই বেশি হয়। বয়স্ক যারা ধরেন 65-70-এর উপরে, তাদের ইউভিআইটিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় চোখে অনেক ধরনের লিউকেমিয়া বা অনেক ধরনের লিম্ফোমা, এইসব কারণে টিউমার, এইসব কারণে কিন্তু ইউভিআইটিস প্রেজেন্ট করে। কারণ ইউভিআইটিসটা বেসিক্যালি চোখের রোগ না, এটা চোখের জন্য কম, শরীরের অন্যান্য সমস্যার জন্য বেশি হয়। এই জন্য সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে, চোখের পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি খুব সুন্দর করে বলছিলেন আসলে সাধারণত প্রধানভাবে আসলে কি কি কারণে ইউভিআইটিস হয়ে থাকে। একজন রোগী যখন আপনাদের কাছে আসেন তখন সাধারণত কি কি ধরনের লক্ষণ বা উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসেন যদি একটু বলতেন। উপসর্গ নিয়ে বলতে গেলে আমাদেরকে প্রথমে ইউভিআইটিস এর ভাগটা নিয়ে বলতে হবে। অ্যান্টেরিয়র ইউভিআইটিস যদি হয় পেশেন্টের সামনের ভাগটা, যেটা হচ্ছে কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে অংশটা, এই অংশ এবং কর্নিয়ার সামনের যে অংশ, এই কনজাংটিভা, স্ক্লিরা, কর্নিয়া, এই সমস্ত কিছুকে অ্যান্টেরিয়র ইউভিআইটিসের মধ্যে আমরা ধরতে পারি। এই ক্যাটাগরির রোগীরা সাধারণত চোখে অনেক বেশি ব্যথা, চোখ লাল, চোখ থেকে পানি পড়া, এবং চোখে কম দেখতে, হালকা হালকা দেখতে কম পারা, এবং মাথা ব্যথা, এই 5টাই সাধারণত সিমটম নিয়ে আমাদের কাছে আছে। যখন এটা চোখের মধ্যভাগের ইনফ্লামেশন হয়, তখন রোগীদের মেইন কমপ্লেন এই চোখ লাল হওয়া, ব্যথা হওয়া, এগুলো কিছুই থাকে না। অনেক সময় দেখা যায় রোগীরা ফ্র্যাঙ্কলি শুধু প্রেজেন্ট করে আমি কম দেখছি। কেন কম দেখছি বিভিন্ন জায়গায় ঘুরেও তারা সেটা বুঝতে পারে না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই ইউভিআইটিস এর রোগীগুলো রেটিনার রোগ, ছানির রোগ, গ্লোকোমার রোগ, এগুলোর সাথে কনফিউজড করা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ একটা সেপারেট এন্টিটি, এবং এটা ট্রিটমেন্ট করলে এটা 100% না হলেও 95% আই স্যালভেজ করা সম্ভব। এবং পোস্টেরিয়র ইউভিআইটিস যেটা সবচেয়ে বেশি রেটিনার রোগের সাথে কনফ্লিক্ট করে,
ওই পোস্টেরিয়র ইউভিআইটিস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শুধু যদি রেটিনার প্রবলেম হয়, অনেক সময় রেটিনা ভেসে আসে, যেটাকে বলি আমরা রেটিনাল ডিটাচমেন্ট, যেটার জন্য সার্জারি ছাড়া কোনো অপশন নেই। কিন্তু যদি আপনার ইউভিআইটিস এর জন্য রেটিনাল ডিটাচমেন্ট হয়, অনেক সময় দেখা যায় যে আমরা যদি মেডিকেশন দিতে পারি পেশেন্টকে সময় মতো, রেটিনা কিন্তু বসে যায়, এটার জন্য কিন্তু সার্জারির প্রয়োজন হয় না। আপনাকে অনেক ধন্যবাদ। রোগীরা আসলে অনেকেই বলেন যে আসলে সাধারণভাবে চোখ লাল হয়েছে, সেটাকে আমরা আসলে ডাক্তারি ভাষায় বলি কনজাংটিভাইটিস। তো সেটি আসলে কনজাংটিভাইটিস এবং ইউভিআইটিস এই দুটোতেই তো চোখ লাল হচ্ছে, কিন্তু এই চোখ লালের মধ্যে আসলে পার্থক্যটা কি যদি একটু বলতেন? যখন আমাদের সাধারণত যেটা এখন আমাদের চলছে বর্তমানে, অনেক বেশি কনজাংটিভাইটিস হচ্ছে, অনেক বেশি, হ্যাঁ। এবং ভাইরাল কনজাংটিভাইটিস এবং ইউভিআইটিস এর মধ্যে ডিফারেন্সিয়েট করা খুব টাফ, বিকজ ভাইরাল কনজাংটিভাইটিসেও কিন্তু অনেক সময় ডিসচার্জ, সাধারণত নর্মাল কনজাংটিভাইটিসে চোখের ময়লা আসবে, যেটাকে আমরা বলি পিচুটি, তারপর চোখ থেকে পানি পড়বে, চোখ ব্যথা করবে হালকা হালকা, কিন্তু দৃষ্টিটা সাধারণত পেশেন্টের প্রথমে কমে না, পরের দিকে কর্নিয়া ইনভলভ হলে কমতে পারে, বাট ইনিশিয়াল প্রেজেন্টেশনে সাধারণত দৃষ্টি কমে না। কিন্তু যদি পেশেন্টের ইউভিআইটিস হয় তাহলে ডেফিনেটলি আপনার চোখের ব্যথা এটা হবে গিয়ে সবচেয়ে প্রধান লক্ষণ পেশেন্টের। এবং এবং এটা যেহেতু কনজাংটিভাইটিসের সাথেও প্রেজেন্ট করতে পারে, সেই কারণে আমাদেরকে আরও স্পেশাল অ্যাটেনশন পে করতে হবে যে পেশেন্টটার অ্যাকচুয়ালি কনজাংটিভাইটিস না ইউভিআইটিস, বিকজ কনজাংটিভাইটিসের জন্য যে ট্রিটমেন্ট ওইটা দিলে ইউভিআইটিস ভালো হবে না। সো উই হ্যাভ টু কেয়ারফুলি সি যে কেন এটা হচ্ছে। এক্স্যাক্টলি। আপনাকে অনেক ধন্যবাদ। চোখের ইউভিআইটিস রোগ এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা শুনছিলাম, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি। আমরা বিরতির পরেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ কথা হচ্ছে চোখের ইউভিআইটিস রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ইউভিআইটিস ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার শর্মিন সোহেলির সাথে এই আলোচনায় আমরা আবারও ফিরব, তবে সংক্ষিপ্ত সময় বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম আজকের ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্টস সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের শেষ অংশে। আমাদের আজকের আলোচনার বিষয় চোখের ইউভিআইটিস রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট চোখের ইউভিআইটিস ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার শর্মিন সোহেলি। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে ম্যাডাম, আপনি আসলে বলছিলেন যে সাধারণভাবে চোখ লাল হওয়া বা কনজাংটিভাইটিস এবং ইউভিআইটিসের মধ্যে পার্থক্য, এছাড়াও আসলে অন্যান্য চোখের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, সেটির সাথে আসলে ইউভিআইটিসের প্রধান পার্থক্যটি কি, এটা যদি একটু বলতেন। চোখের অন্যান্য প্রধান যে রোগের সাথে ইউভিআইটিসের কনফ্লিক্টগুলো হয়, যেমন বললাম রেটিনা, তারপরে আপনার অন্যান্য যে চোখের গ্লোকোমা আছে, ক্যাটারাক্ট আছে। প্রধান পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে এগুলো চোখের রোগ। জি। ইউভিআইটিস যেটা, সেটা সাধারণত চোখের রোগ না। জি। বেশিরভাগ ক্ষেত্রে শরীরের অন্য একটা কোনো কারণে চোখে এটা রিঅ্যাক্ট করছে। অকুলার ম্যানিফেস্টেশন অফ আ সিস্টেমিক ডিজিজ, রাইট? এক্স্যাক্টলি। ইফ ইউ এক্সপ্লেইন ইট ইন আ ভেরি নর্মাল টার্ম, তাহলে এটাই হবে অকুলার ম্যানিফেস্টিং, মানে চোখটা রিঅ্যাক্ট করছে শরীরের কোনো একটা সমস্যার জন্য। তো আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে যে কি কারণে করছে। এটা কি ইনফেকশনের কারণে হলো, নাকি কোনো অটোইমিউন ডিজিজের জন্য হলো? যদি এগুলোর কারণ আমরা বের করতে না পারি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লাইন্ডলি একটা পেশেন্টকে ট্রিটই করব, কিন্তু আলটিমেটলি রোগ ধরতে না পারলে এবং সঠিক ডায়াগনোসিস করতে না পারলে আমরা নিরাময়টা সুন্দরভাবে দিতে পারবো না। এবং আমরা যখন নিরাময় দিব, এটা হচ্ছে সবচেয়ে বিউটি, এবং যেটার জন্য আমি ইউভিআইটিস পড়েছি এবং এটার জন্য আমি ইন্ডিয়ার মতো একটা জায়গায় 2 বছর থেকেছি, এবং সেখানে আই হ্যাড ডান থরো রিসার্চ উইথ দেম। এবং এটাতে আমরা যেটা মানে দ্য বিউটি অফ ইট ইজ যে ওয়েন ইউ আর ট্রিটিং একটা চোখ, আপনি কিন্তু অটোমেটিকলি একটা মানুষের শরীরে ট্রিটমেন্ট করে ফেলছেন। এক্স্যাক্টলি। এবং আপনি আলটিমেটলি তাকে আপনি সম্পূর্ণ চিকিৎসাটাই দিতে পারবেন। সিস্টেমিক মেডিকেশন দিচ্ছি আমরা পেশেন্টকে, এমনকি টু দ্যাট এক্সটেন্ট আমরা মেডিকেশন দেই, যেটাকে আমরা অনেক সময় দেখা যায় সিস্টেমিক কিমোথেরাপি, আবার চোখের ভিতরে কিমোথেরাপি, এইসব পদ্ধতিতেও আমরা কিন্তু চোখ সারতে পারি। শুধু রোগীগুলো আমাদের মানে সময় মতন পেতে হবে। সেই প্রসঙ্গে আসলে আসবো যে আসলে রোগী একজন উনি কিভাবে বুঝবেন যে ওনার ইউভিআইটিস রোগ হয়েছে, এটি যদি বলতেন। স্যাডলি স্পিকিং, ইউভিআইটিস রোগটা সম্পর্কে অনেক ধরনের টাবু এবং অনেক ধরনের আমি দেখি আমাদের দেশে প্রচলিত। আইডেন্টিফিকেশনটাই মেইন। যখন একটা প্রাথমিক চিকিৎসার জন্য একজন জেনারেল অফথালমোলজির কাছে একজন পেশেন্ট যায়, তখন ওই জেনারেল অফথালমোলজির প্রাইমারি
আইডেন্টিফিকেশনটাই কিন্তু ডাক্তারদেরকে মেইনলি রুগীটাকে একদম প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট দিতে হেল্প করে। এই জন্য প্রয়োজন হচ্ছে আপনার আর্লি ডায়াগনোসিস এবং রেফারেল সিস্টেম। যে রোগটা আমি দেখলাম আমার কাছে ডাউটফুল মনে হলো, আমি এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে জায়গা মতো দিয়ে দিলাম, তাহলে সেই রোগীটা ওই ট্রিটমেন্টটা পেলে সময় মতো তার চোখটাও রক্ষা হবে এবং তার শরীরে যদি এমন কোনো কিছু থাকে যেটা ট্রিটমেন্ট দরকার, ultimately we can actually many times we can save people's life also by doing this. Exactly, because চোখের থেকে হয়তো বা এটি ম্যানিফেস্টেশনটা প্রথমে হচ্ছে, আমরা বুঝতে পারছি চোখ থেকে, হয়তো শরীরের ভিতর আছে উনি জানেন না। যেমন এই যে 65-70 বছরের যে একটা এজ গ্রুপ আমি মেনশন করলাম, এনারা কিন্তু অনেক সময় চোখের ভিতরে টিউমার ইউভিআইটিস হিসেবে নিয়ে প্রেজেন্ট করে, লিম্ফোমা তো অনেক কমন মারাত্মক একটি রোগ, এবং এটাকে প্রাইমারি অকুলার লিম্ফোমা নামের আমাদের একটা মানে ওয়ার্ডই আছে যেটা শরীরের কোথাও আর হয় না, শুধু চোখেই হয়। সুতরাং আমরা যদি চোখের ট্রিটমেন্টটা সময় মতন করতে পারি এবং পেশেন্টটাকে সময় মতন যদি আমরা অনকোলজিস্টের কাছে রেফার করতে পারি, তাহলে কিন্তু আমরা পেশেন্টটাকে লাইফটা সেভ করতে পারলাম, আসলে বাঁচাতে পারবো আমরা। আপনারা আসলে ম্যাডাম কিভাবে এই রোগটিকে নির্ণয় করেন এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু ছোট্ট করে যদি বলেন। রোগটি আবারও বলতে হয় যে রোগটি যে স্টেজে প্রেজেন্ট করবে, এখন যদি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যখন রোগটি নিয়ে রোগীরা আসে তখন অলরেডি অনেক ড্যামেজ ডান, সো আমাদেরকে সম্পূর্ণ প্রথম থেকে আবার অনেক রকম মাল্টিপল অ্যাপ্লাই করে করতে হয়। বাট টু সিম্পলিফাই দিস, আপনি এই রোগটার প্রতিরোধ করতে পারবেন যদি অ্যান্টিরিয়র ইউভিআইটিস হয়, তাহলে ড্রপ দেওয়া পর্যন্ত আমাদের উই ক্যান টেক কেয়ার অফ 90% অফ দ্য প্রবলেম। কিন্তু চোখের মধ্যভাগ এবং লাস্টের ভাগে যদি ইউভিআইটিস হয় তাহলে সেখানে কিন্তু ড্রপ পৌঁছায় না। সেই ক্ষেত্রে আমাদেরকে সিস্টেমিক ইনভেস্টিগেশন করে, রক্ত পরীক্ষা করে, রোগটা নির্ণয় করে তারপরে আমাদেরকে ট্যাবলেটের মাধ্যমে ওষুধ দিতে হবে। এবং এই বিষয়ে একজন চক্ষু চিকিৎসকেরও কিন্তু আসলে ক্লিনিক্যালি যে তার দক্ষতাটা এটিও কিন্তু অনেক বেশি প্রয়োজন। সো বেসিক্যালি ইউভিআইটিস স্পেশালিস্টরা শুধু যে চোখের ডাক্তার হিসেবে কাজ করে তা না, দে আর অ্যাকচুয়ালি একজন ইন্টারনিস্ট, যেটাকে আমরা বলি যে মানে ফিজিশিয়ান যেটা। সো ইউ হ্যাভ টু বি আ গুড ফিজিশিয়ান অ্যান্ড আ গুড অফথালমোলজিস্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টু অ্যাকচুয়ালি কিওর ইউভিআইটিস। আচ্ছা, এবং আপনার কাছে ম্যাডাম জানতে চাচ্ছিলাম যে ইউভিআইটিস এর রোগ নির্ণয় এবং ঢাকা আই কেয়ার হসপিটালে এই রোগের চিকিৎসার পদ্ধতি সম্পর্কে, সুযোগ সুবিধা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। ইউভিআইটিস এর রোগটা এতই ট্রিকি যেটা বললাম, এবং এটা যখন আমাদের কাছে আসে তখন আমাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটাকে কনফার্ম করতে হয়। ওই পরীক্ষা নিরীক্ষার মধ্যে চোখের রোগও থাকে, চোখের পরীক্ষাও থাকে, আবার রক্তের পরীক্ষাও থাকে, কিন্তু মেইন ডায়াগনোসিসটা হয় ক্লিনিক্যালি, যেটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হচ্ছে স্লিট ল্যাম্প। আচ্ছা, এই রোগটি নির্ণয়ের পর একজন রোগী চিকিৎসার জন্য কি কি ধরনের পদ্ধতি গ্রহণ করতে পারেন যদি একটু বলতেন। যদি চোখের সামনের ভাগে ইউভিআইটিস হয় তাহলে শুধু ড্রপেই কাজটা সেরে যাচ্ছে, কিন্তু এই ড্রপগুলোরও একটা ব্যাপার থাকে। এই রোগটা যেহেতু মাল্টিপল টাইম হয়, বেশিরভাগ সময় দেখা যায় রুগীরা আসে, ড্রপ নেয়, অনেক সময় অনেক রুগীরা ভুল করে চিন্তা করে যে আচ্ছা অত দূরে যাব, ডাক্তার সাহেব তো ওই ওষুধটা দিয়েছিল আমি আরেকবার, হ্যাঁ, এবং অনেক সময় তারা দিয়ে ফেলে এবং প্রাথমিকভাবে তারা হয়তো ভালো হয়, এভাবে দুই তিনবার ওষুধ ব্যবহার করতে পারে, ওই ওষুধের সাইড এফেক্টেও কিন্তু অনেক সময় চোখ নষ্ট হয়ে যায়। এই জন্য ইউভিআইটিস হলে প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতেই হবে, সেটা সেকেন্ড টাইম হোক, থার্ড টাইম হোক আর ফোর্থ টাইম হোক, এবং ফলো আপে সবসময় থাকতে হবে। চোখের সাইড এফেক্ট গুলো চোখের ড্রপ দিয়েই মনিটর করা যায়, কিন্তু সিস্টেমিক যে মেডিকেশন আমরা দেই ওগুলোর সাইড এফেক্ট আমাদেরকে অনেক সময় রক্ত পরীক্ষার মাধ্যমে সবসময় মনিটর করতে হয়। ওইগুলো মনিটর না করলে আর রুগীরা যদি লস টু ফলো আপ যেটা আমরা বলি, এটা হলে রুগীদের আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু রোগটি শারীরিক একটি অসুখ, এছাড়াও রেফারেলের বিষয়টি মনে হয় এই বিষয় থেকেই যাচ্ছে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ না একটা রুগী প্রাইমারি অবস্থায় রেফারেল হবে ততক্ষণ একজন ইউভিআইটিস স্পেশালিস্টের পক্ষে রুগীকে হয়তোবা কিছুটা হেল্প করা সম্ভব বা অনেকটাই হেল্প করা সম্ভব, বাট কমপ্লিকেশন ফর্ম করে গেলে রুগীটা আলটিমেটলি শেষ পর্যন্ত অনেক সময় দৃষ্টি গেইন করতে নাও পারে। তবে অবশ্যই একেবারে নষ্ট হয়ে যাওয়া থেকে কিছুটা তো অবশ্যই নিরাময় করা যেতে পারে, এবং প্রাথমিক পর্যায়ে গেলে পুরাটাই রোধ করা যাবে, এতে কোনো সমস্যাই নাই। এবং এই বিষয়ে একজন, যেহেতু এটি একটা অটোইমিউন ডিজিজ এবং যেহেতু এটিতে রিউমাটোলজিস্ট বা একজন ইন্টারনিস্টেরও নিশ্চয়ই অনেকটা ভূমিকা থেকেই যায় থাকে, এবং আমাদের ফ্রিকোয়েন্টলি এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি ডিজিজ।
আমরা কখনোই এটা একলা ট্রিট করতে পারবো না। আমাদেরকে ইন্টার্নিস্টের হেল্প নিতে হবে, রিউমাটোলজিস্টের হেল্প নিতে হবে, ল্যাবের হেল্প নিতে হবে, অপথলমোলজিস্টের। আপনাকে অনেক ধন্যবাদ। চোখের ইউভেটিস রোগ এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনার কাছ থেকে আজকে অনেকগুলো তথ্য আমরা শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমার এই তথ্যগুলো মানুষের কাছে আসবে। অবশ্যই আসবে। থ্যাংক ইউ। দর্শক, যে কোনো সমস্যাকে নির্মূল করার অন্যতম উপায় হচ্ছে প্রাথমিক অবস্থাতেই সমস্যাটিকে চিহ্নিত করা এবং তার প্রতিরোধ গড়ে তোলা। কারণ প্রাথমিক অবস্থাতেই যে কোনো শারীরিক সমস্যাকে নির্দিষ্ট করা যায়, তার বেশিরভাগ সমস্যাই সহজে নিরাময় করা সম্ভব। সুতরাং এক্ষেত্রে চোখের ইউভেটিস রোগ প্রতিরোধ ও প্রতিকার করতে হলে আমাদেরকে প্রাথমিক অবস্থাতেই একজন বিজ্ঞ ও স্বীকৃত চিকিৎসকের কাছে সঠিক চিকিৎসা এবং পরামর্শ নিতেই হবে। আপনাদের সবার জন্য সুস্থ, সুন্দর, সবল জীবন আর সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশায় আজকের মতো বিদায় নেব। সবার জন্য শুভকামনা।